আমরা প্রত্যাশা করেছিলাম মিলেমিশে সবাই নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে, কিন্তু তারা সংস্কার চান না, তারা জুলাই সনদ চান না, তারা নির্বাচন চান শুধু। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই নতুন বাংলাদেশে এখনো অতীতের ন্যায় দখল, চাঁদাবাজি সবই হচ্ছে। কারা করছে এগুলি জনগণ জানে। আমরা কোনো দলের নাম নিয়ে সমালোচনা করি না, কিন্তু ফ্যাসিবাদী যত আচরণ হবে, মানুষের উপর যত জুলুম হবে, যত অবিচার হবে, যেখানে চাঁদা হবে, যেখানে সোহাগ মিয়া হত্যাকাণ্ড হবে, সবকিছুর প্রতিবাদ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা হিংসা ছড়াতে চাই না, আমরা বিদ্বেষ ছড়াতে চাই না, আমরা রাজনৈতিক ভাষায় কথা বলি, রাজনৈতিক সমালোচনা করি। আর আমাদের বন্ধুরা 5 মিনিটের বক্তব্য, 10 মিনিটের বক্তব্য দিলে আপনার 20 বার জামাত শিবিরের নাম জপে। আমি কি বিরোধী কোনো দলের নাম একবারও নিয়েছি এখানে? তারা আমাদেরকে আপনার সেই অতীতের বস্তা পচা যে স্লোগান, চেতনার যে রাজনীতি, বিভেদের যে রাজনীতি, জাতিকে বিভক্ত করার, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে রাজনীতি, সেটা নতুন বাংলাদেশে করতে চাই। নতুন বাংলাদেশ, জুলাই বিপ্লব, উত্তর বাংলাদেশ সেই বস্তা পচা রাজনীতি গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা তাদের হিংসার বিরুদ্ধে, আমরা তাদের সমালোচনা, তাদের আঘাতের প্রতিবাদে আমরা তাদেরকে প্রত্যুত্তরে আঘাত করব না। কবি নজরুলের সেই কবিতা, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা পাইরার কে দুবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম হবে। আমরা ভালোবাসা দিয়ে, আমরা ভ্রাতৃত্ব দিয়ে, আমরা রাজনৈতিক বক্তব্য দিয়ে, যৌক্তিক সমালোচনা করে আমরা তাদের সেই হিংসার আপনার প্রতিবাদ জানিয়ে যাব ইনশাআল্লাহ, উত্তর দিয়ে যাব। প্রাণপ্রিয় ভাইরা আমার, আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মা বোনদের কাছে, আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কাছে ছুটে যাই। আজকে স্বাধীন সার্বভৌম আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের জন্য জামাত ইসলামী ছাড়া বিকল্প কোনো ঠিকানা নেই। আজকে তাই আমাদেরকে জাগতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আজকে আমাদেরকে জেগে উঠতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের আমির বলেছেন 10 লক্ষ টাকা বিনা মর্টগেজে বেকার যুবক, শিক্ষিত যুবককে ঋণ দেওয়া হবে ইনশাআল্লাহ। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সেটি সম্ভব। আমাদের ব্যাপারে অপপ্রচার করা হয়, আমরা নাকি আমাদের নারীদের, মা বোনদের বের হতে দিব না। এটা প্রপাগান্ডা, এটা মিথ্যাচার। ইসলামের ইতিহাসে নারীরা সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, এমনকি যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই, নারীদের কর্মসংস্থান আরো বৃদ্ধি করা হবে এবং নিরাপদ করা হবে, অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। একটা ন্যায় বিচার ইনসাফের বাংলাদেশে বাংলাদেশকে রূপান্তর করা হবে। কোর্টের বারান্দায় বারান্দায় গিয়ে মিথ্যা মামলায় একজন মানুষকে আপনার ঘুরতে হবে না। আমরা সামাজিক বিচার ব্যবস্থাকে এবং গ্রাম আদালতকে সেভাবে ডেভেলপ করতে চাই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় কথা, আমরা আমাদের কাছে যে পরিমাণ সৎ নেতৃত্ব আছে, এই নেতৃত্ব দিয়ে আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ মানুষকে উপহার দিতে চাই। আর দুর্নীতি যদি বন্ধ করা যায়, বাংলাদেশে এই পরিমাণ রিসোর্স আছে, ডেভেলপমেন্ট, উন্নয়ন সরকারি টাকায় এটা এমন ভাবে হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এখন তো পুকুর চুরি হয় এক একটা প্রজেক্ট থেকে, যে আপনার বরাদ্দ থাকে তার অর্ধেকের বেশি নিয়ে যায় হলো দুর্নীতি করে। তখন যদি একটা সৎ নেতৃত্বের সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়, তখন দুর্নীতির সুযোগ থাকবে না, দুর্নীতি বন্ধ হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আসুন আপনাদের কাছে আকুল নিবেদন, আপনাদের মাধ্যমে এই বিএম চরের মা বোনদের কাছে, সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করতে চাই। অনেকেই তো দেখলেন 54 বছরে, একবার আমরা জামাতকে দেখতে পারি না? একবার জামাত ইসলামীকে দেখেন, রাষ্ট্রীয় ক্ষমতায় একবার জামাত ইসলামীকে দেখেন। অতীতে যারা দেশকে পরিচালনা করেছে তাদের কাছে নতুন কোন স্লোগান নেই, নতুন কোন পরিকল্পনা নেই। বাংলাদেশকে যদি বাঁচাতে হয়,
বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে একবার জামাত ইসলামীকে দেখুন, 5 থেকে 10 বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। একজন মানবিক নেতা হিসেবে বাংলাদেশের মানুষকে একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাণ পুরুষ ডাক্তার শফিকুর রহমান আগামী দিনে একটি নতুন নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। তিনি গত জাতীয় সমাবেশে বলেছেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের বাংলাদেশের বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব দরকার। এই নেতৃত্ব জামাত ইসলামের হাতে আছে। আমরা শুধু বক্তব্যে বিশ্বাসী নয়, আমাদের 2 জন নেতা মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে আপনারা অনেক গল্প তৈরি করেছেন, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কি দুর্নীতির অভিযোগ করতে পেরেছিল? কেউ ভাইরা এরকম সোনার মানুষ তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রাণ প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, সুবিধা বঞ্চিত মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, মা বোনেরা, অমুসলিম ভাই বোনেরা আজকে মনে করে নতুন নিরাপদ, স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন, ন্যায় ইনসাফের বাংলাদেশ কেবল জামাত ইসলামীর পক্ষেই প্রতিষ্ঠা সম্ভব। আমরা আমাদের আদর্শ দিয়ে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। জনগণকে আমাদের বক্তব্য আমরা পৌঁছিয়ে দিচ্ছি। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের বীর ছাত্র জনতার সেই ন্যায় ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইসলাম ছাড়া মানব রচিত কোন মতাদর্শ দিয়ে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। আজকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি অসুস্থ আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। জুলাই বিপ্লবের পর থেকে শহীদদের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন, আহতদের পাশে দাঁড়িয়েছেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনার সেই পঞ্চগড়ে লঞ্চ ডুবিতে অমুসলিমদের ভাইদের পাশে দাঁড়িয়েছেন। এই মালুমগাতে হিন্দু ভাইয়েরা 5 জন অ্যাক্সিডেন্ট করে একসাথে মারা গিয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছেন। আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও রাজনীতিবিদদের ভাগ্যের ঠিকই পরিবর্তন হয়েছে। তাদের কোনো ব্যবসা ছিল না, তাদের কোনো বাণিজ্য ছিল না। এমপি মন্ত্রী হওয়ার পরে আপনি দেখবেন যে একজন রাজনীতিবিদ সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। আপনি দেখবেন যে যার কাছে কিছুই ছিল না সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এদেশের লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, শেয়ার বাজারকে লুটপাট করে আপনার এদেশের অসংখ্য মানুষকে পথে বসিয়েছে। আপনার সেদিন হলমার্ক কেলেঙ্কারির কথা একজন সাংবাদিক আপনার অর্থমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করছিলেন যে 4,500 কোটি টাকা নিয়ে গেল, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী আপনার কি পদক্ষেপ, কি বক্তব্য? তিনি বললেন 4,500 কোটি টাকা এটা তো কোনো টাকাই না। তখনকার মন্ত্রী বলেছিলেন, প্রাণপ্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই চট্টগ্রামের এক সওদাগর, তিনি ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে তার লিঙ্ক ছিল, তাদের আপনার পৃষ্ঠপোষকতায় তাদের সাথে আপনার লিঙ্ক করে তিনি দেশের অনেকগুলো ব্যাংককে কুক্ষিগত করেছিলেন। আর এই ব্যাংকগুলো থেকে ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে, লুটপাট হয়েছে, শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আর এই পাচারটা এই পরিমাণ হয়েছে, এই লুটপাটটা এই পরিমাণ হয়েছে, বর্তমান এনবিআর এর চেয়ারম্যান বাংলাদেশের এই ব্যাংক দস্যুতা সম্পর্কে বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন, বললেন যে বাংলাদেশে যে ব্যাংক লুটপাট হয়েছে এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও এত বড় ব্যাংক দস্যুতা হয় নাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদেরকে পথে বসিয়েছে আমাদের বিগত শাসকেরা। আজকে তাই আমাদের আপনার বীর ছাত্র জনতা মেধার ভিত্তিতে চাকরির জন্য রাজপথে নেমেছিল। পরবর্তীতে তারা আপনার সেই দাবিকে উপেক্ষা করার কারণে এক দফার দাবি, ন্যায় ইনসাফের দাবিতে, বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে তারা রাজপথে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বৈষম্য
এবং এই জুলুম ও বিচারের অবসান করার জন্য আপনার ফেসিবাদের পতন ঘটিয়েছে, একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা একটা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর আপনার ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ চাই। এই 54 বছরের বাংলাদেশে আপনার সাম্য তো দূরের কথা, পুঁজিবাদী অর্থনীতির কারণে গরিব মানুষ আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার এইটি নিয়ম, আপনার যার মাথায় তেল আছে তাকে তেল দিবে। আপনি ব্যাংকে টাকার জন্য যান, আপনাকে জিজ্ঞাসা করবে ইনভেস্টমেন্ট অফিসার যে আপনার মর্টগেজ দেওয়ার মতো প্রপার্টি আছে কিনা, সম্পদ আছে কিনা। আপনি যদি বলেন যে না আমি একজন সৎ ব্যবসায়ী, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আপনি দেন, আমি আপনাকে আপনার ইনস্টলমেন্ট টাইমলি ফেরত দিব, আপনাকে টাকা দিবে? দিবে না। যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিবে। আমরা দেখেছি বড় লোক আরো বড় লোক হয়েছে, আর গরিব কৃষক শ্রমিক মজুর ভাইটি সারাদিন খেতে কামারে কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন 800 টাকা 1000 টাকা মজুরি পাই, সেই মজুরি নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাল ডাল তেল ঠিক মতো কিনতে পারে? তার বাচ্চার পড়াশোনার শিক্ষা উপকরণ সে কিনতে পারে? আর বাড়িতে যদি কেউ অসুস্থ হয় কিংবা সে যদি সারাদিন কাজ করার কারণে গায়ে একটু জ্বর আসে, তার যদি একটু আপনার খারাপ লাগে, ব্যথার ওষুধ কেনার টাকা আমার শ্রমিক ভাইদের থাকে না পকেটে। এটি আজকে বাংলাদেশের চিত্র। আর কঠিন কোনো ব্যাধিতে যদি আক্রান্ত হয়, এদেশের একজন গরিব মানুষ, তার জন্য চিকিৎসা নেই। প্রিয় ভাইরা আমার, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি আজকে চকরিয়া হসপিটাল, কক্সবাজার সদর হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজে যান, হাসপাতালের মেঝেতে আমার দেশের শ্রমিক কৃষক কুলি মজুরেরা আপনার সেই মেঝেতে শুয়ে আছে, সেখানে অসুস্থ আরো বেশি হয়ে যাচ্ছে সুস্থ হওয়ার পরিবর্তে। তাদের প্রাইভেট সেক্টরে গিয়ে, প্রাইভেট হসপিটালে গিয়ে আমার কৃষক ভাইটির ক্যান্সারের চিকিৎসা করার টাকা তার পকেটে থাকে? আজকে রাষ্ট্র তার নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই। আজকে আসন সংখ্যা খুব সীমিত হওয়ার কারণে দেশের মেডিকেল এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনেক মেধাবী সন্তানেরা সিট পান না, খুব সীমিত সংখ্যক আসন। অথচ অনেক মেধাবী সন্তান, আরো অনেক আসন দরকার ছিল। আজকে শিক্ষার সুব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থায় নেই নৈতিকতা। লর্ড ম্যাকেল প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এবং কুদরতি কুদার সেই শিক্ষা ব্যবস্থার, সেকুলার শিক্ষা ব্যবস্থায় আমাদের ছাত্র সমাজ পড়াশোনা করছে, যার কারণে আজকের বাংলাদেশে শিক্ষিত সমাজ তারা বড় বড় দায়িত্বে গিয়ে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা সেই রকম একটা ন্যায় ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আমরা যে আন্দোলন শুরু করেছি, আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশের মানুষের জন্য আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা কাজ করে যাব।